নতুন একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জীবনীমূলক রচনা। অর্থাৎ আর 2 মাস পরে যারা তোমরা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য জীবনীমূলক রচনা একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের 4 ধরনের কিন্তু প্রবন্ধ রচনা আসে। তার মধ্যে যদি 2টো রচনার দিকে আমরা একটু বিশেষভাবে নজর দিই তাহলে 10-এর মধ্যে 9 পাওয়াটা আমাদের ক্ষেত্রে সহজ হবে। অর্থাৎ কোন 2টো রচনাকে তোমরা গুরুত্ব দেবে? একটা হচ্ছে জীবনীমূলক রচনা, আরেকটা হচ্ছে প্রথমেই কিন্তু থাকে মানস মানচিত্র অবলম্বনে রচনা। অর্থাৎ মাধ্যমিকে যে টাইপের রচনা লিখে তোমরা এসেছো বা অভ্যস্ত ছিলে সেই টাইপের একটা রচনা, সেখানে হিংস দেওয়া থাকবে, অর্থাৎ পয়েন্টগুলো দেওয়া থাকবে। ধরো যদি পড়ে প্রতিদিনের জীবনে বিজ্ঞান কিংবা ছাত্র জীবন, এই টাইপের যদি কোনো একটা রচনা পড়লো মানস মানচিত্র অবলম্বনে, তাহলে সেখানে কিন্তু 5টা কি 6টা পয়েন্ট দেওয়া থাকবে। সেইগুলোকে মাথায় রেখেই তোমাকে কিন্তু উত্তরটা দান করতে হবে বা রচনাটা সুন্দরভাবে সাহিত্য সমৃদ্ধ ভাষায় পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। এটা হলো 1 নাম্বার রচনা। এরপর আরেকটা ধরনের রচনা থাকে, সেটা হচ্ছে জীবনীমূলক রচনা। সেই জীবনীমূলক রচনার ক্ষেত্রে কোন কোন বিখ্যাত ব্যক্তির জীবনী এই বছর গুরুত্বপূর্ণ আছে, জীবনীগুলো যদি দেখে যায়, পরীক্ষায় যদি আসে 5 জন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের যদি আমরা একটু জীবনী অর্থাৎ জন্মসাল, মৃত্যুসাল, তার রচনা বা কাব্যগ্রন্থগুলোকে যদি বিশেষভাবে একটু আমরা নজর দিয়ে যাই, আগাম যদি একটু প্রিপারেশন নিয়ে যাই, তাহলে যদি এই 5টার মধ্যে একটা পরীক্ষায় আসে তাহলে কিভাবে উত্তর লিখলে পরীক্ষক সন্তুষ্ট হবেন, কিভাবে 10 লিখলে 10-এর মধ্যে তুমি কিন্তু 9 পাবে, আজকের এই ভিডিওটাতে সেই বিষয়টুকু আলোচনা করছি। সবার আগে কিন্তু বলি যে 5 জন ব্যক্তির এবারে আত্মজীবনী কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারা হলেন 1 নাম্বার হচ্ছে মধুসূদন দত্ত, 2 নাম্বার হচ্ছে জীবনানন্দ দাশ, 3 নজরুল ইসলাম, 4 নাম্বার হচ্ছে রবি ঠাকুর এবং 5 নাম্বার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই 5 জন বিশেষ ব্যক্তিত্ব সম্পন্নের মানুষের যদি জীবনীগুলো আমরা ভালোভাবে একটু অনুশীলন এবং চর্চা করে যাই, পরীক্ষায় যে কোনো একটা যদি আসে আমরা সুন্দরভাবে সুন্দর ভাষা দিয়ে উত্তরটা দাঁড় করাতে পারবো। আজকে আমি এই ছোট্ট ভিডিওটাতে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি জীবনী পরীক্ষায় আসে কিভাবে তোমরা লিখবে, কিভাবে লিখলে, কিভাবে শব্দচয়ন করলে, কোন কোটেশনগুলো ব্যবহার করলে তোমরা পরীক্ষায় 10-এর মধ্যে 9 বা 9.5 পাবে। আজকের এই ভিডিওটাতে সেই বিষয়টুকু আমি তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। অতএব এই চ্যানেলে যারা একেবারে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে তুমিও সমৃদ্ধ হবে এবং বাকিরা যারা আছে তারাও যাতে সমৃদ্ধ হতে পারে সেই সুযোগটুকু অবশ্যই তুমি কিন্তু করে দেও। শুরু করছি আজকের মূল আলোচনা। জীবনী হচ্ছে রবি ঠাকুর। এটা পরীক্ষা এলে কীভাবে তোমরা লিখবে সুন্দরভাবে পয়েন্ট আকারে, বিষয়টা আমি তোমাদের সামনে বলে দিচ্ছি। দেখো আমি এই লেখাটা শেয়ার করছি আমার লেখা বই উজ্জীবন থেকে কিন্তু বলছি। দেখো রবি ঠাকুর কিভাবে তোমরা লিখবে, প্রথমেই কিন্তু একটা পয়েন্ট করবে প্রাককথন বা কথামুখ বা হচ্ছে ভূমিকা, যে কোনো একটা লিখলেই হবে, 3টা লেখার কোনো দরকার নেই, হয় প্রাককথন কিংবা কথামুখ কিংবা ভূমিকা। ঠিক আছে, সেখানে কি লিখবে তোমরা এইভাবে শুরু করো। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নির্ভীত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি, এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি, এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। ব্যাকেটে লেখো সুকান্ত ভট্টাচার্য।
গোটা বাঙালির কাছে যিনি গুরুদেব, গোটা বাঙালি যাকে আজও মনের রাজসিংহাসনে বসিয়ে রেখেছে, যার সাহিত্যের স্বর্ণালী ফসল গরিবের কুঁড়েঘর থেকে রাজবাড়ির দেবালয় পর্যন্ত বিস্তৃত, তিনি দেশ তথা জাতির প্রাণের কবি রবীন্দ্রনাথ। এমন কোনো পরিবার নেই যেখানে রবির সৃষ্টি সম্ভার পৌঁছায়নি, এমন কোনো মানুষ নেই যিনি রবির নাম জানেন না। দেশ, কাল, সময়, কোনো বাঁধন রবিকে নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখতে পারেনি। তিনি সব কিছুকে সরিয়ে যেন মুক্ত মনের পাখি, যাকে খাঁচার বাঁধনে বেঁধে ফেলা সত্যি জটিল। এরপরে বাঁদিকে তোমরা পয়েন্ট করবে জন্ম ও বংশ পরিচয়। সেখানে কি লিখবে? আগাগোড়া সৃজনশীল এই মানুষটি 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পৌত্র। তার পিতামহের অন্তরঙ্গ বন্ধু ছিলেন রামমোহন রায়। তার অগ্রজ, দাদা, দিদিরা প্রত্যেকে ছিলেন নিজের নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত। রবির মধ্যেও ছেলেবেলা থেকেই সেই প্রতিভার কলি বিদ্যমান ছিল। নেক্সট আরেকটা তোমরা সুন্দর করে বাঁদিকে পয়েন্ট করবে শিক্ষা জীবন। শিশু রবীন্দ্রনাথের হাতে খড়ির পর্ব সমাধা হয় 5 বছর বয়সে। প্রথমে তিনি ভর্তি হন ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর যথাক্রমে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স স্কুলে। কিন্তু কোথাও আর তার মন টিকল না, তাই গৃহশিক্ষকের তত্ত্বাবধানে ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, সংস্কৃত, গান শিক্ষা চলতে থাকে। এরপর নেক্সট আরেকটা পয়েন্ট করো বাঁদিকে, সেখানে কি লিখবে? কর্মজীবন। ঠাকুরবাড়ির মধ্যে ছিল সাহিত্য গান চর্চার উর্বর ক্ষেত্র। রবীন্দ্রনাথের শিশু মনে তা ভীষণ প্রভাব বিস্তার করে। তিনি সেই পরিবেশে একটু একটু করে নিজেকে বিকশিত করে শুরু করলেন কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনা। 1882 সালে সন্ধ্যা সঙ্গীত রচনার মধ্য দিয়েই এই যাত্রা তার শুরু হয়েছিল। পরে 1844 সালে তিনি ঠাকুরবাড়ির জমিদারের কাজকর্ম দেখাশোনার জন্য অধুনা বাংলাদেশের শিলাইদহে পাড়ি জন্মান। এই পর্বেই তার বিখ্যাত ছোট গল্প এবং কবিতাগুলি উজ্জ্বল রূপ পায়। নেক্সট একটা পয়েন্ট করো তোমরা কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আজীবন বাঙালির মনের গুহায় বিশ্বকবি হিসেবেই বেঁচে থাকবেন। তার কবিতায় মানুষ, প্রকৃতি, প্রেম, সৌন্দর্য চেতনা অনবদ্য রূপ পেয়েছে। আবার সনাতপুরী কাব্যগ্রন্থে ফুটে উঠেছে জীবন দেবতার প্রতি অসীম সাধনা। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, পোলো কোন পারে ভিড়িবে তোমার সোনাত্তরী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটি হলো করি ও কমল, মানসী, চৈতালি, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, পুরবী, মহুয়া। নেক্সট আরেকটা বাঁদিকে তোমরা পয়েন্ট করবে নাট্যকার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নাট্যশিল্পী। তার নাটকে একাধিক বিষয় ভাবনা, বিশেষ করে ইতিহাস চেতনা, সমাজ চেতনা, অন্ধগোড়ামি জায়গা পেয়েছে। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো কর্ণকুন্তী সংবাদ, রাজা ও রানী, বিসর্জন, অচলায়তন, রক্তকরবী, ডাকঘর। নেক্সট আরেকটা তোমরা বাঁদিকে সুন্দর করে পয়েন্ট করো প্রাবন্ধিক রবীন্দ্রনাথ। তার প্রবন্ধে সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্ম, পর্যটন ও আত্মকথা, শিক্ষা চেতনা স্থান পেয়েছে। তার উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধগ্রন্থ হল সাহিত্য, আধুনিক সাহিত্য, লোকসাহিত্য, মানুষের ধর্ম ইত্যাদি। নেক্সট আবার একটা পয়েন্ট করো কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জানি অনেকগুলো কিন্তু পরিচয়, এমনি তিনি কিন্তু বিশ্বকবি হননি। অনেকটা সাহিত্যের অনেকগুলো শাখাতে তিনি অনায়াস বিচরণ কিন্তু করেছিলেন। নেক্সট একটা পয়েন্ট করো কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার কথা সাহিত্যে প্রেম ভাবনা, পারিবারিক দ্বন্দ্ব, জটিলতা, মনস্তাত্ত্বিক চেতনা, স্বদেশ ভাবনা, রোমান্টিক চেতনা, পরাধীনতার জ্বালা যন্ত্রণা বিষয়গুলিকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। মানুষকে বাদ দিয়ে যে সাহিত্য হয় না, রবি তা ভালোভাবেই জানতেন। আর জানতেন বলেই তার উপন্যাস ও ছোট গল্পে সমাজের বিচিত্র মানুষের কথা, তাদের অভাব, অভিযোগ, প্রাপ্তি, অপ্রাপ্তি অসাধারণ ভাবভাষায় রূপ দিয়েছেন। তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো চোখের বালি, নৌকাডুবি,
ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। এছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প হলো শুভা, এক রাত্রি, সমাপ্তি, জীবিত মৃত, ক্ষুদিত পাষাণ, কঙ্কাল। শেষে তোমরা কিন্তু একদম শেষে একটা পয়েন্ট করবে শেষ কথা বা উপসংহার, বা কেউ মূল্যায়নও কিন্তু লিখতে পারো, কিন্তু শেষ কথাটা লেখাই অনেকটা বেশি কিন্তু ভালো লাগছে। অতএব শেষ কথা বলে কিন্তু তোমরা একদম লাস্ট পয়েন্ট করবে বাঁদিকে, কিংবা তোমরা চাইলে খাতার মাঝখানেও এই পয়েন্টটা করতে পারো। সেখানে কি লিখবে, এই জায়গাটা খুব সুন্দরভাবে সাহিত্য সমৃদ্ধ ভাষা দিয়ে যদি তোমরা শেষ করতে পারো, শুরুটা একদম খুব আকর্ষণীয়ভাবে যদি করো এবং শেষটাও যদি খুব আকর্ষণীয়ভাবে করতে পারো রচনা লেখার ক্ষেত্রে, বিশেষ করে জীবনীমূলক রচনার ক্ষেত্রে, তাহলে পরীক্ষকের দৃষ্টি তুমি সহজে আকর্ষণ করতে পারবে এবং সেই আকর্ষণের জন্যই তুমি 10-এর মধ্যে 9 কিংবা 9.5 অবশ্যই আদায় করে নিতে পারবে। দেখো শেষ কথাতে কি লিখবে তোমরা, সময় যে কোনো মানুষের জীবনে সবথেকে বড় শিক্ষক। সময় সবাইকে সব রকম পরিস্থিতির সঙ্গে লড়াই করার মন্ত্র যোগায়। কবি রবীন্দ্রনাথও সময়ের কাছে হার স্বীকার করেছেন। একের পর এক মৃত্যু তাকে ভিতরে ভিতরে শক্তিশালী করে তুলেছে। তিনি চোখের সামনে অনেক প্রিয়জনের মৃত্যু মিছিল প্রত্যক্ষ করেছেন, তবুও মুষড়ে পড়েননি, ভেঙে যাননি নদীর পাড়ের মতো, বরং নিজেকে আরও বেশি মজবুত করে তুলেছেন। শেষ পর্যন্ত মহান এই মানুষটিকেও মৃত্যু থাবা বসায়। তিনি 1941 সালের 7ই আগস্ট চিরঘুমের দেশে জমি পান। তবুও আজও আমরা তাকে বুকের রাজসিংহাসন থেকে নামাতে পারিনি। গোটা জাতি আজও তার গান, কবিতায় আপন মনের মাধুরী খুঁজে পায়। রবীন্দ্র সৃষ্টি কালের কল্লোলেও অমলিন। কবি নিজেও বলেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে। এইভাবে যদি তোমরা শেষটা করতে পারো, অটোমেটিক পরীক্ষকের দৃষ্টি তোমরা সহজে আকর্ষণ করতে পারবে এবং তোমার লেখাটাতে এটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই শেষে কিন্তু লিখতে হবে 25 থেকে 30 মিনিট বরাদ্দ কিন্তু রাখতে হবে। রচনা লিখতে সময় কিন্তু লাগে, যদি তোমরা কমনও পাও একদম হুবহু মুখস্থ করা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। নিজের মতো করে কয়েকটা পয়েন্ট তোমাকে বানাতেই হবে, লিখতেই হবে। শুরুটা এবং শেষটা খুব ভালোভাবে কিন্তু যদি তোমরা আকর্ষণীয় ভাষা, আকর্ষণীয় শব্দ যদি চয়ন করতে পারো, অটোমেটিকভাবে আমি আবারও বলছি রচনায় কিন্তু তোমরা 9.5 কিংবা 9 কিন্তু পাবেই। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। পরবর্তীকালে আমাদের মধুসূদন দত্ত যদি জীবনীমূলক রচনা আসে কিভাবে লিখবে, আগামীতে এই ভিডিওটাও কিন্তু পোস্ট করব। এবং জীবনানন্দ দাশ যদি আসে সেটা তোমরা কিভাবে লিখবে, কিভাবে লিখলে এটাতেও কিন্তু 10-এর মধ্যে 9 বা 9.5 পাবে, আগামীতে এই ভিডিওটাও কিন্তু আসছে। অতএব আজকের ভিডিওটা এই অবধি থাকলো। খুব শীঘ্রই আবারও নতুন কোনো টপিক নিয়ে, আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আবারও নতুন কোনো সাজেশনমূলক ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই কিন্তু তোমাদের মাঝে আসছি। ততক্ষণের জন্য আবারও বলছি, আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেকটা আশিস এবং ভালোবাসা।